হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তোমাদের অনেক দিনের রিকোয়েস্টে কিন্তু আমি কালকে দীঘার হন্টেড হোটেল, যেগুলো তোমরাই আমাকে বলেছিলে তোমাদের অভিজ্ঞতা, নাম কিন্তু শেয়ার করে দিয়েছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, দিদি ভাই দীঘা, পুরী, দার্জিলিং, বকখালি, তারাপীঠ সব জায়গার হন্টেড যে হোটেলগুলো আছে তার নামগুলো বলবে। তো একটা ঘটনার মধ্যে এতগুলো নাম কখনোই বলাটা পসিবল না, যার কারণে আজকে আমি পুরীর হন্টেড হোটেলের নামগুলো বলবো। তবে প্রথমেই তোমাদেরকে আমি ছোট্ট করে একটি টাইপিং আমাকে যে মেসেজ পাঠায় এক বোন, তার কিছু তোমাদের আমি কথা দিয়েছিলাম যে সেইটা আমি দেখাবো, তো দেখে নাও চলো। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখলে, তোমরা বুঝতেই পারলে যে যারা যারা এখনো পর্যন্ত আমার কাছ থেকে জিনিস ধারণ করেছেন প্রত্যেকের কিন্তু কাজ হয়েছে। এবার যাব ঘটনায়। তবে ঘটনায় যেতে যেতে বলে রাখি, একটা করে লাইক করে দেবে অবশ্যই, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে পাশে থাকবে। আর তোমরা ভালো করে জানো আমার চ্যানেলে কিন্তু তোমাদেরই পাঠানো ঘটনা আছে, কোনো ফেক গল্প এখানে কিন্তু শোনানো হয় না। যারা পাঠাও তাদের ঘটনা আমি শেয়ারই করি না। যাই হোক, তারাই জানো যারা পাঠাও। এবার আমি যাওয়ার আগে প্রশ্ন, আমি আজকে প্রশ্ন তোমাদের আগেই করব। ঘটনার শুরুর আগে প্রশ্ন হয়তো এরকম কেউ করে না, ঘটনা শেষে গিয়ে বলে। আমি ঘটনার শুরুতেই তোমাদের প্রশ্ন রাখবো। 3 নম্বর হোটেলের নাম কি থাকবে সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। তার জন্য খুব মনোযোগ সহকারে, একদম ফোন থেকে কিন্তু চোখ সরালে হবে না, ফোনের মধ্যে চোখ রাখতে হবে। তাহলে চলো ঘটনায় ফিরি। এবার ঘটনায় যাব। ঘটনাটা পাঠায় হচ্ছে অনুপম রায় চৌধুরী। দাদাভাই বলেন, আমার বেহালায় বাড়ি। আমরা এভরি ইয়ার যাই হচ্ছে পুরী ঘুরতে, প্রত্যেকটা বছর। এরকম অনেকেই আছে, একটা সময় আমরাও যেতাম, এখন ছেলে বড় হয়ে গেছে, পড়াশোনা সব কারণে আর যাওয়া হতো না। তো দাদাভাই বলেন যে আমার জীবনের, শুধু আমি বললে ভুল হবে, বিশেষত আমার মায়ের সাথে ঘটেছিল পুরীর একটি হোটেলে অদ্ভুত অদ্ভুত কিছু দৃশ্য, অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা। আমাদের অনুপম দাদাভাই বলেন, আমি, আমার মিসেস, আমার একটি মেয়ে যার বয়স তখন 8 বছর, আর আমার মা, আমরা যাই 4 জন পুরী ঘুরতে। আমার বাবা 2017 মারা গেছেন, উনি নেই। এবার বলে রাখি, আমাদের দাদা ভাইয়ের গাড়ির বিজনেস। বলেন আমার যেহেতু বাড়িতেই গাড়ির বিজনেস, মানে ওখানে সারানো হয় আর গ্যারেজ মতো আছে, দেন গাড়ি ওখান থেকে মানে ধরো কেউ রেন্টে নেবে, এরকম ওনাদের অ্যাকচুয়ালি বিজনেস রয়েছে। বিয়ে বাড়ি ভাড়া দেওয়া কি অকেশন পারপাস কার ওনাদের নিজেদের আছে, সেগুলোতে আবার গ্যারাজও আছে। দাদাভাই বলেন, যেহেতু আমার বাড়ির মধ্যে গ্যারেজ রয়েছে, তো গ্যারেজে ছেলেরা থাকে, আর গ্যারেজের মধ্যেই যে হেড মিস্ত্রি আছে তার জন্য একটা ঘর তৈরি করা আছে, অনেক বড়। বেহালায় দাদাভাইয়ের বাড়ি। উনি বলেন গাড়িও আমার বাড়ির ভেতরেই পার্কিং থাকে, তাহলে অনেক বড়ই হবে, 7খানা গাড়ি দাদাভাই বলেন, আমি যখনই কোনো জায়গায় যাই ফ্যামিলিকে নিয়েই ট্যুর প্ল্যান করি, একা একা কোনো জায়গায় যাই না। একা বলতে কি, একা তো সম্ভবই না বিয়ের পরে একা যাওয়া, কিন্তু মিসেসকে নিয়েও আমি একা যাই না। ফ্যামিলি বলতে আমার মাকে কিন্তু সঙ্গে নিয়ে যাই, কারণ মায়ের বয়স হয়েছে 77 বছর, মায়ের বয়স, মাকে রেখে কোথায় যাব একা একা? উনি হাঁটাচলা করতে পারেন না, ভালো মতো নিয়ে খেতে পারবেন না, মাছের কাঁটা উনি বেছে খেতে পারেন না, মাকে রেখে গিয়েও এক বিপদ। ওর জন্য সব সময় কিন্তু আমরা মাকে সঙ্গে করে নিয়ে যাই। অনুপম দাদাভাই বলেন, আমি 2003 একদম লাস্ট আর ফার্স্ট বলতে পারেন, ওই 2003-এই আমি পুরী ঘুরতে যাই। পুরীতে গিয়ে এমন একটা অদ্ভুত ঘটনা হবে জীবনেও ভাবিনি। বাবা জীবিত যখন ছিলেন তখন বাবা, আমি, মা, তখন আমার মেয়ে হয়নি, আমরা 4 জন কিন্তু যেতাম। কোনোদিন কোনো কিছু হয়নি। তবে হ্যাঁ, আমরা প্রত্যেক বছর যে যেতাম একটা হোটেল ভিজিট করতাম না। হয়তো আজকে একটা হোটেলে থাকলাম, দেন 1 বছর পর যখন যাব অন্য হোটেলে, আবার কোনো কোনো সময় এক হোটেলে 2বারও থেকেছি, ঠিক এই রকম। কিন্তু লাস্ট বার যখন পুরী যাই তখন আমরা
একদম পুরীর হাইকোর্ট আছে, পুরীতে গেলে জানো হাইকোর্ট আছে, ওখানে হাইকোর্টের ওখানে একটা হোটেল আমরা নিই। হোটেলটা খুব একটা বড় না, কিন্তু পরিবেশ মানে বাগান ঠাগান ছড়ানো ছিটানো, অনেক ফুলের গার্ডেন, এরকম দোলনা, বাচ্চাদের খেলার স্লিপ যেগুলো বলে, অনেক কিছুই আছে। কিন্তু হোটেলটা 3 তলা আর ছোটোর মধ্যে। আমরা যখন ওখান থেকে গাড়ি করি, আমরা ট্রেন থেকে নামি, ট্রেন থেকে নেবে আমরা একদম পুরীর হোটেল পর্যন্ত একটা গাড়ি বুক করি, মানে অটো। তো সেই অটো আমাদেরকে ওই হোটেলে নিয়ে ঢোকায়। তখন আমি বললাম যে এই হোটেলটা থেকে সমুদ্রটা হেঁটে যেতে মোটামুটি 5-7 মিনিট লাগে, দেখা যাচ্ছে সমুদ্র অনেকটা দূরে। আমি বললাম মাকে নিয়ে এত দূর থাকবো? তা সত্যি কথা বলতে আমার মেয়ের আসলে শরীরটা ভালো ছিল না। 8 বছর তখন ওর বয়স, ওই সময় ওর শরীরটা ভালো ছিল না। তা বলছে মা, মাম্মাম আমার না পেট পাকাচ্ছে। আমি বুঝতে পারলাম ওর ওয়াশরুমে যাওয়ার দরকার। তো আবার ওকে নিয়ে কোথায় কোথায় হোটেলে হোটেলে ঘুরবো। এবার যে কোনো একটা হোটেলে আমি গিয়ে রুম দেখার নাম করে মেয়েটাকে ওয়াশরুমে নিয়ে যাব, কাজ হয়ে গেলে নেব না, একটা খারাপ দেখায়। তো ড্রাইভার যিনি ছিলেন অটোর বলল, দাদা এই হোটেলে রুম নেন, ফাঁকা নিলিবিলি ফ্যামিলি থাকে। কারণ আমাদের অনুপম দাদাভাই ফ্যামিলি রুম চাইছিলেন। তো সেখানে গিয়ে দাদাভাই যেতুনিক মেয়েরও পেটটা টনটন করছে, গা গুলাচ্ছে, বাচ্চা মানুষ তো 8 বছর আর কত বড়। দাদাভাই ওইখানেই দোতলায় একটা রুম নেয়, 4 জন থাকবে। দাদাভাই বলে রুমটা ম্যাডাম আমার সেই রকমও পছন্দ হয়নি, ভাই টাকা দিয়ে থাকবো, ঘুরতে গেছি, একটু ভালো রুম হবে। কিন্তু মেয়ের ওই পেটের সমস্যার জন্য, আর আমার মিসেসও বলল ও ছাড়ো থাকবে, ও মাকে নিয়ে ঠিক একটা রিক্সা বা কোনো গাড়ি ভাড়া করে নেবো, যাবো মাকে নিয়ে ঘুরতে। মা আর কত বেরোবে, মা এমনিও কোথাও গেলে বয়স হয়েছে, মা বেরোন না, রুমের মধ্যেই থাকেন, অনেক সময় মেয়েকে নিয়ে থাকেন, অনেক সময় আমরা মেয়েকে নিয়ে বেরোলে উনি একা থাকেন। তো আমি আমার মিসেসের কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে এই রুমটা নিয়ে নিই। দাদাভাই বলেন আমার মা বলল সন্ধেবেলা খাওয়া দাওয়া হলো হোটেলে, দুপুরটা গেল, সন্ধেবেলা মা বলল মেয়েটাকে নিয়ে তুই আর বৌমা চা সমুদ্রের ধার থেকে ঘুরে আয়, কিছু খেটে আয়, আমি আর যাব না, 77 বছর বয়স, মায়েরা শরীর দেয় না। তা আমি তখন বললাম যে মা তুমি তাহলে রুমে থাকো, আমরা কি বাইরে দিয়ে লক করে দিয়ে যাবো? মা বলল না, আমি ভিতর দিয়ে বন্ধ করে নিচ্ছি, তোরা যা। খুব ভালো কথা। অনুপম দাদাভাই বলেন আমার মেয়ে আমার মিসেসকে নিয়ে আমি গেলাম, হেঁটে হেঁটেই গেলাম, বেশ খুব ভালো লাগছে, মনোরম একটা পরিবেশ। আর ওই কোর্টের দিকটা না বেশ বড় করে এক ধার দিয়ে পাঁচিল তোলা রয়েছে, ভিতরে কোর্ট এরিয়াটা, আর ওই পাঁচিলের গা দিয়ে হেঁটে যাওয়ার একটা রাস্তা করা আছে, আর সুন্দর সুন্দর অনেক গাছ। আর দাদাভাই যখন যান তখন না কৃষ্ণচূড়া ফুল গাছে প্রচুর ফুটেছিল। আর এরকম আমারও অভিজ্ঞতা আছে, পুরীতে যখন কৃষ্ণচূড়া ফুল ফোটে, এই তো ফুটবে সিজন এসছে, মানে এত অপূর্ব লাগে না, এখানে লাল ওখানে হলুদ, ওখানে মানে সেই গোলাপি নানা রকমের গাছ। আর রাস্তা না, পুরীর তো রাস্তাঘাট ভালো আগাগোড়াই, রাস্তায় না ফুলের পাপড়ি পরে ভর্তি হয়ে থাকে। তো দাদাভাই বলেন আমি আমার মেয়েকে নিয়ে আমার মিসেসকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মেয়ে 8 বছরের, ওর এত ভালো লাগছে, মানে ফুলের পাপড়িগুলো ছুটে ছুটে গিয়ে, মানে এখানটা লাল, আবার ধরো 10 পায়ে গিয়ে গেলে একটা হলুদ কৃষ্ণচূড়া, এরকম অনেক কৃষ্ণচূড়া গাছ একটার পর একটা একটার পর একটা কালারের দাঁড়িয়ে আছে ওখানে, খুব সুন্দর লাগে। আমার মেয়ে ছুটে গিয়ে বলছে বাবা দেখো এখানে কত ফুল, বাবা এখানে দেখো, মা এখানে দেখো। তা ও যাচ্ছে ফাঁকা রাস্তা, আমি আমার মিসেস যাচ্ছি পেছনে কথা বলতে বলতে, মেয়ে আগে। এরকম করতে করতে আমরা সমুদ্র ধারে গিয়ে পৌঁছলাম। দিয়ে সমুদ্র ধারে আমরা প্রায় ঘন্টাখানিক বসি, আমার মেয়ে চাউমিন খায়, আমার বউও চাউমিন খায়, আমিও খাই বউর কাছ থেকে শেয়ার করে। দিয়ে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে বাড়ি আসি। বাড়ি আসতেই মাকে রুম যে ডোরের মানে রুম বেলটা থাকে, ডোরবেলটা আমি বাজিয়েই যাচ্ছি, মা কোনো মতে
দরজা খোলে না। তখন আমার মিসেস রেগে গিয়ে বলল, কেন তোমার মায়ের কথা শুনতে যাও? হ্যাঁ, এখন যদি ঘুমিয়ে পড়ে কি হবে? তোমার মা হয়তো শুনতেই পাচ্ছে না, ঘুমাচ্ছেন। হ্যাঁ, তোমাকে বারবার বললাম, বলো তোমার মাকে যে আমরা বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি, গেটটা লাগাচ্ছি, লক করে দিয়ে যাই। তুমিও শুনলে না। তা আমার মিসেসকে বললাম, দেখো ঘুরতে এসে সবার কথা শুনতে হয়, তুমি এসব কথা বলছো, মা আবার শুনলে একটু রাগারাগি করবে। তা আমার মিসেস চুপ করে দাঁড়িয়ে আছে। সেই বেল বাজাতে বাজাতে অনেক পরে গেটের মানে অনেক জোরে জোরে শব্দ করার পর মা দরজাটা খোলে। মা দরজা খুলে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে ঢোকার জায়গাটা গেটের একদম সামনে। তখন আমার মেয়ে বলল যে, ও ঠাম্মা তুমি সরো, রুমে ঢুকবো তো, আমি শোবো। যখন বলে তখন বলতে বলতে আমার মেয়ে ও ঠাম্মার পাশ থেকে গলে বেরিয়ে যায়। আমি তখন মাকে বললাম, কি হলো মা, রুমের মধ্যে ঢুকতে দাও, ভালো লাগছে না, সরো শোবো, কি হয়েছে কিছু বলবে? আমার মা কাঁদতে শুরু করলো। কাঁদছে, কাঁদতে কাঁদতে নিজের বেডে গিয়ে শুয়ে পড়লো। ডবল বেড ছিল, নিজের বেডটায় গিয়ে শুয়ে রয়েছে, কাঁদছে। বলে কি জানি, বাবার সাথে এত বছর এসেছে পুরী, ও তো বাবার কথা মনে পড়ছিল, বা ঘুমিয়ে বাবার স্বপ্ন দেখেছে। একটা হয় না স্বপ্নর মধ্যে এরকম কিছু দেখলে অনেকক্ষণ দেখবে সারাদিন মনের মধ্যে এটা চলতে থাকে। তা আমার মিসেসই গিয়ে আবার বলল, ও মা কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? তখন মা বলছে, আমি জানি না, আমি শুয়েছিলাম, রুমের মধ্যে না জানিস তো এই ঘরটায় না কিছু আছে, আমার খুব ভয় লাগছিল, আর কিরকম না একটা আওয়াজ হচ্ছিল। আমি বললাম, দেখো ব্যালকনি খোলা রয়েছে, ব্যালকনি খোলা আছে, রোডের সাইডে তো রুমটা। এবার দেখো হোটেলটা যেহেতু রাস্তার একদম পাশে, মা হয়তো বুঝতে পারিনি কোনো রকম শব্দ হয়েছে। মা বলছে, না রে বাবু, আমার মনে হচ্ছে এই হোটেলের এই রুমটা কিছু গন্ডগোল আছে। দেখ এত বড় হোটেলে আমাদেরকে অটো যে ভাইটা চালাচ্ছিল বলল পরিবার আছে, কিন্তু কই একটাও তো পরিবার কেউ নেই, লোকজনের তো শব্দ আমি শুনছি না। তখন আমার বউ বলল, হ্যাঁ মা, আপনি এই কথাটা ঠিক বলেছেন। আমার দিকে তখন চোখ তাকিয়ে বলল, কি গো অনুপম, হোটেলে তো একটা পরিবার নেই, শুধু দোতলায় আমরাই রয়েছি, কি গো রাতে কোনো রকম বিপদ ঘটবে না তো? আমি বললাম, দূর যত হাবি যাবি, আর হোটেলে কি মানুষ সব রুমে ফ্যামিলি থাকে? কি যে তোমরা বলো না, সত্যি মাও যেরম তুমিও সেরম। আমাদের অনুপম দাদা ভাই মনে মনে চিন্তা তো করেন অনেক কিছু, কিন্তু বুঝতেই পারছো যে দুজন মহিলা, মা আর বউ দুজনকেই সামলাতে হবে একটা কথাতেই। তো দাদাভাই বুদ্ধি করে ওই কথাটা বলেন। দাদাভাই বলেন, একটা সময় আমি গিয়ে শুয়ে পড়ি, আমার না ভালো লাগছে না, মা আর ও দুজনে এক বেডে, আমার পাশে মেয়ে শুয়েছে, আমি শুয়ে পড়েছি, খাবো পরে, রাতের বেলা হোটেলেই তো অর্ডার দেবো, পরে দেবো। আমাকে আমার বউ বলছে, কি গো মা কি বলছে শোনো না, মা কি বলছে শোনো না। আমি কিন্তু কানে শুনছি, চোখ খোলার উপায় নেই, এত ঘুম চোখে, আমার চোখ ভারী হয়ে গেছে। তখন আমি কিন্তু তার মধ্যে ওরা যে ডাকছে, মেয়ে যে এপাশ ওপাশ করছে, ওরা কি কথা বলছে সর্বস্ব শুনছি, কিন্তু কোনো কিছু আমি উত্তর দেওয়ার অবস্থায় নেই। চোখ খুলে ওদের সাথে যে কথায় সহমত দেবো, বসে শুনবো, সেইটা করার মতো আমার গায়ে বলো, মানসিক কোনোটাই ভারসাম্য, মানে গায়ের জোরই বলো বা বলো, মানসিকভাবে আমি প্রস্তুত নেই, আমি শুয়েই আছি। তখন তখন আমাদের দাদাভাই বলেন, আমি যেই কথাগুলো শুনছি, আমার মা আর আমার মিসেস পাশের খাটে বসে আলোচনা করছে। আমার মা বলছে যে, জানিস তোরা যখন বেরিয়ে গেলি, আমি ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে এসে শুয়ে আছি। প্রথমে দুই একটা মশা কামড়ালো, আমি আর ব্যালকনিতে উঠে দাঁড়াইও নি, বন্ধ করিনি, ব্যালকনির গেটটা খোলাই ছিল। আমি না চুপ করে শুয়েছিলাম। বিশ্বাস করবি না, প্রথমে একটা সুন্দর মাথায় তেল মাখলে যেরকম গন্ধ বেরোয় না, খুব সুন্দর একটা ওরকম জুঁই ফুলের গন্ধ বেরোচ্ছিল।
জাসমিন অয়েল যেগুলো হয় ওই রকম ঠিক। তারপর কিছুক্ষণ পর হুম 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 হুম, এরকম ভাবে জানি না আমি গুনগুন করে যে আমার বর্ষা বর্ষা ভাঙা ভাঙা গলায় গান করলাম, যদিও অনেক সুন্দর একটা হালকা আওয়াজ, এরকম গুনগুন গুনগুন করে একটা ভয়েস আমাদের মাসিমা শোনেন, মানে অনুপম দাদা ভাইয়ের মা শোনেন। তারপর উনি বলছেন, আমি উঠে দেখছি যে কি ব্যাপার, এরকম ভাবে গুনগুন গুনগুন করে কে গান করছে, আর এত সুন্দর তেল, আমার তো বৌমা এই তেল মাথায় মাখে না, আমরা তো ঘরেই তেল মাখি না। তারপর মাসিমা বলেন আমার চোখ লেগে যায়, আমি না একটা সময় ঘুমিয়ে পড়ি। দাদাভাই বলেন যে মা এই কথাগুলো বলছে আমি সবটা শুনছি, কিন্তু আমি উঠে কোনো কিছু জিজ্ঞেস করতে পারছি না, আমার এত অলস লাগছে জানি না কেন। বাইরে লাগছিল না, রুমে আসার পর লাগছে। মাসিমা বলেন আমি যখন শুয়ে পড়ি, জানি না আমি কতক্ষণ ঘুমিয়েছি, তোরা আসার আমি ঘন্টাখানিক আগে উঠে পড়ি। আমি উঠে না একটু বাথরুমে গেলাম, চোখে মুখে জল ছিটা দিই, দিয়ে হাত মুখ পা ধুয়ে এসে আমি ঘর থেকেই ঠাকুর প্রণাম করি। ঠাকুর দেবতা তো সাথে করে আনিনি, আমার ঘরে তো ঠাকুরগুলো সিংহাসনে আছে, আমি এখান থেকেই সব ঠাকুরের নাম নিয়ে নিয়ে প্রণাম করি। করে আমি যখন খাটের মধ্যে বসি, আমার কেউ মনে হলো খাটের পেছনে কেউ উঠলো। আমার খুব ভয় লাগছিল। এবার এতটা বয়স হয়েছে, ভয় পেলে তো হবে না, জীবনে তো অনেক কিছুই নিজে দেখে এসছি, সহ্য করে এসছি, সেটা মানুষই হোক অশরীরই হোক। কারণ মাসিমায়ের অশরীরীর সাথে এরকম অভিজ্ঞতা আগেও আছে। অনুপম দাদাভাই জানান ওনার শ্বশুর বাড়িতেও এরকম ঘটনা অনেক ঘটেছে, মানে অশরীরী ছিল, পুকুরে কলসি নিয়ে জল নিতে যেত একজন বউ, আমি বলবো ছোট করে পরে। এইবার আমাদের দাদাভাই বলেন আমার মা তখন বলছে আমি বসে আছি, খাটের পেছনে কেউ একটা উঠলো, উঠে আমার ঠিক এই কাদের আমাদের যে কাঁধটা থাকে না এই দু সাইড, এই কাঁধের দু সাইডে এরকম এরকম করে হাত বোলায়, মানে দুটো হাত দিয়ে এরকম এরকম করে হাত বোলায়। তো তখন মাসিমা প্রচন্ড ভয়তে বলে এই কে রে, কে রে, রুমে কে আছিস রে, আমার হাত দিচ্ছিস কে রে, টিকটিকি নাকি, বলে কিন্তু আবার উঠে পড়ে। প্রথমে কিন্তু টিকটিকি উদ্দেশ্য করে, আসলে উদ্দেশ্য করে বলেনি, উনি কিন্তু ভয়তেই ওই কথা বলে। পরে যখন উনি বুঝতে পারেন যে ছেলে বৌমা নাতনি কেউ নেই, তখন উনি টিকটিকি আরশোলা নাম দিয়ে কিন্তু ভয়টাকে চাপিয়ে রাখে। বলে আমি বেরিয়ে কোথায় যাব, আমি তো কিছুই চিনি না, সিঁড়ি দিয়েও নামতে পারবো না, ঘরের মধ্যে জিনিসপত্র আছে, আসলে মানে বয়স হয়ে গেলে যা হয়, তখন তো মাথাও তো কাজ করে না। উনি ওখানেই বসেছিল, বস থাকতে থাকতে উনি আবার ঘুমিয়ে পড়েন। বলে যখন আমি ঘুমিয়ে পড়ি আমার কানের কাছে এসে কেউ আমাকে বলছে এই ঘুমাচ্ছিস, ওঠ, এই কথা বলে, মানে কিরকম বলে, এই ঘুমাচ্ছিস ওঠ, মানে প্রথমে বলে খুব আস্তে করে দুবার বলে, আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি। যখন বললো ওঠ, ওটা কিন্তু চিৎকার করে বলে, তখন মানে শরীর কোনো কাজ করছে না। এই কথাগুলো কিন্তু দাদাভাই, অনুপম দাদাভাই পাশের বেটে শুয়ে শুয়ে সব শুনছেন। দাদাভাই বলেন মায়ের মুখের এইসব কথা শুনে আমার হৃৎপিণ্ড সত্যি কথা বলতে মানে চলা বন্ধ হয়ে গেছে। দুটো মহিলা ভয় পেয়ে রয়েছে, আমি একজন ছেলে কি করব, ওদেরকে তো বোঝাতে হবে, যা হোক। আমি তখন বললাম মা, উঠে বললাম ওইসব কিছু না, কেন ফালতু ফালতু তুমি ওকে এইসব কথা বলছো বলো তো, তোমার বৌমা আবার রাতের বেলা শুরু করবে কিন্তু। তো মা চুপ করে থাকে, কান্নাকাটিও বন্ধ করে। একটা সময় গিয়ে যাই হোক খাবার অর্ডার দেওয়া হলো রাতে, আর নিরামিষ, সেই ভেজিটেবলস দিয়ে একটা পোস্ত আর মুগের ডাল, একটা পাঁপড় ভাজা, রাতে মা এটুকুনি খান ভাত দিয়ে। আর মেয়ে চিকেন খাবে চিকেন খাবে চিকেন খাবে করছিল বলে চিকেন, ডিম, আর এদিকে একটা ডিম তড়কা ছিল, আর রুটি ছিল, মেয়েও রুটি খায়, মায়ের কাছে দুকাল ভাত খায়। রাতের খাওয়াটা কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি। সারাটা রাত
ওই যে জাসমিন অয়েল মা বলেছে, সেই তেলের সুন্দর সুগন্ধি সারা ঘরে মমা করেছে। শুধু এটা আমি পাইনি, আমার মিসেসও এই স্মেল পেয়েছে, আমার মা তো পেয়েছেই, আমিও পেয়েছি। সকালবেলা আমার মা বলল, দেখলি তো বাবু, সারা রাত জানলা টাল্লা তোরা বন্ধ করে দিয়েছিলিস, তাহলে বল এত সুন্দর একটা ওই জাসমিন অয়েলের সুগন্ধি কোথা থেকে আসবে? আমি তখন বললাম, ঠিকই বলেছ, কিছু তো গন্ডগোল আছে। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। আমি সোজা রিসেপশনে যাই, তখন 11টা বাজে। যেতেই রিসেপশন থেকে একজন বললেন, কি ব্যাপার স্যার, আমাদের তো আপনি ডায়াল করতে পারতেন, ফোন আপনার বলে দিয়েছি তো রিসেপশনের নাম্বার, খাবার লাগবে। আমি বললাম, খাবারে নিকুচি করেছে। সত্যি করে বলো তো ভাই, হোটেলে যেই রুম দিয়েছো সেই হোটেলে সেই সেই রুমে কিছু খারাপ ঘটেছে? পূর্বে কোনো ইতিহাস আছে? সত্যি কথা বলো। না না, কিন্তু কিন্তু করতে করতে চাপ দিতে ধমক দিতে বলে দেয়। ছেলেটা খুব বেশি বয়স না, 22-23 বছরের ছেলে, একটা রিসেপশনে কাজ করে। বলে দেয়। ছেলেটা তখন হাত জোড় করে বলে, দাদা কাউকে বলবেন না, হোটেলে যদি কোনো ছেলে কোনো স্টাফ যদি জেনে যায় আমার চাকরিটা চলে যাবে। আমি 6 মাস হচ্ছে এখানে জয়েন করেছি, আমার বাড়ির পরিবারের অবস্থা খুব খারাপ, দয়া করে এই কথা কাউকে বলবেন না, আপনারা হোটেলটা চেঞ্জ করে নেন। আমি বললাম, আমাদের টাকা রিফান্ড করো, আমরা যে টাকা দিয়েছি সেই টাকা। বলল, সেই টাকা আমি তো রিফান্ড করতে পারবো না, কারণ বিল হয়ে গেছে না, তো নালে আপনারা ওই রুমটা ছেড়ে নিচে চলে আসেন। আমি বললাম, এখন কিছু উপায় নেই, এত টাকা দিয়েছি, যাই হোক, তো দেবে না, মাত্র একদিন হয়েছে, যেখানে আরো 2 দিন থাকবো, 3 দিনের বুক করা, তো আমরা নিচের রুমে চলে আসি। দাদাভাই বলেন, আমার মানে কি যে চরম শিক্ষা হয়েছে ওর পর থেকে। দাদাভাই মাসিমা ওনারা আর পুরী যান না, ওর পর থেকে আর পুরী যান না। বলে, আর পুরী যেতে মনই লাগে না, জানি না কেন, অনেকবার প্ল্যানিং করেছি যাব, কিন্তু আর মন চায় না যেতে। ওর পর থেকে আসলে একটা কি, মানে সবাই একসঙ্গে প্রত্যেক বছর গেলে একটা বন্ডিং থাকে। হট করে যদি একজন বলে না আমি যাব না, এবার মাকে অ্যাকচুয়ালি তো রেখে যাওয়া যাবে না, ওর জন্যই। আর দাদা ভাইয়ের মিসেসের আর যাওয়া হয় না। আর যে ঘটনাটা বলছিলাম, মাসিমার যে শ্বশুর বাড়ি, যখন বিয়ে হয়ে আসে ওনাদের বনেদি পরিবার তো বাড়ির মধ্যে বিশাল বড় সাবেকিয়ানার উঠোন, উঠোনের পাশে বিশাল বড় পুকুর, পুকুর জুড়ে রয়েছে শুধু তাল গাছ আর আম গাছ আর তোমার ওই নারকেল গাছ। এত বড় পুকুর, পুকুরের মাছ ধরে বাড়িতে অনুষ্ঠান হলে খাওয়ানো হয়। পুকুরের মাছ জাল দিয়ে লোক নিয়ে তুলে বাজারে বিক্রি করা হয়। আম জাম কাঁঠাল নারকেল সব পাড়ায় বিলি করা হয়, তারপর যা থাকে সেগুলো বাজারে চলে যায়, বিক্রি হয়। মানে বুঝতেই পারছো ওনাদের কিরকম সাবেকিয়ানা বনেদি পরিবার। বলে, মাসিমা জানিয়েছিলেন, মানে অনুপম দাদাভাই জানান যে মায়ের ঘটনা। বলছে, অনুপম দাদাভাই, আমার মায়ের যখন বিয়ে হয়ে আসে তখন না ইলেকট্রিসিটি ছিল না, ওইখানে ইলেকট্রিসিটি ছিল না, মায়ের যেখানে শ্বশুর বাড়ি ছিল। আর বিশাল বড় বাড়ি, উঠোনে উঠোনে না প্রদীপ জ্বলতো সন্ধ্যাবেলা, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, জোনাকি উঠছে দূরে দূরে কাছে কাছে, আর প্রদীপ জ্বলতো। সেই প্রদীপ কি এইটুকুনি প্রদীপ না, এই বড় বড় প্রদীপ, এত বড় বড় প্রদীপ, প্রদীপের মধ্যে মোটামুটি 250-300 তেল ধরতো। ওই প্রদীপ জায়গায় জায়গায় বসানো থাকতো। ওই প্রদীপের আলো, মানে এত বড় উঠোন তো, উঠানে কোথায় রাখবে, উঠানের দুপাশে, বারান্দায়, বাইরের গেটের কাছে, পুকুর পাড়ে, পুকুরের ঘাটে যাচ্ছে সন্ধ্যাবেলা, গা ধুচ্ছে গরমের সময়, তারপরে বাসন ধুচ্ছে, ওই প্রদীপ একটা জ্বলতো। ছোট ছোট প্রদীপ রাখার খোপ খোপ করা ছিল, বৃষ্টি হলেও ওগুলো নষ্ট হতো না, মানে বন্ধ হয়ে যেত না প্রদীপগুলো। বলছে, আমার মা যখন প্রথম প্রথম বিয়ে হয়ে যায়, মা সন্ধ্যাবেলা, নতুন বউ তো, সন্ধ্যাবেলা আমার মায়ের যে শাশুড়ি মা ছিলেন, মানে ঠাকুমা, অনুপম দাদাভাইয়ের ঠাকুমা, ঠাকুমা বলে, বৌমা তুমি প্রত্যেক দিন তুলসী মঞ্চে তাতে প্রদীপ দেবে, শঙ্খ বাজাবে, ওই উঠানে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে। আর তখন ঘোমটা টোমটা দিত, অনেক কিছুই মানে শিখিয়ে দেয় মাকে।
তো মা সেরকম সব কাজ করতো। তো এরকম সময় একদিন মা দেখে যে সন্ধ্যাবেলা পায়ে নুপুর পরা, মানে রোগা পাতলা একজন চেহারা, কালো হালকা মানে শ্যামলা বরণ গায়ের রং, মাথায় কলসি নিয়ে, আর তখন না মানুষ ব্লাউজ পরতো না, ব্লাউজ পরার চলটা তখন অল্প অল্প উঠছে, মানুষ ওই শাড়িটাকেই না গুটিয়ে নিয়ে ব্লাউজের মতো করে গলা দিয়ে জড়িয়ে পরতো, ভদ্র পোশাক ওই রকম পুরো পরিষ্কার। মা দেখছে গোধূলি লগ্ন, মানে গোধূলি গোধূলি সময় সন্ধ্যা হচ্ছে, ওই সময় দেখছে পায়ে নুপুর পরা আর মাথায় কলসি, ছোট্ট একটা কলসি মাটির, আর ওরকম শাড়িটা শ্যাওলা শ্যাওলা কালারের, সাদা না, শ্যাওলা শ্যাওলা সবজি সবজি কালারের একটা শাড়ি জড়ানো, হেঁটে হেঁটে পুকুর পাড়ের দিকে যাচ্ছে। এবার তখন মা বিয়ে হয়ে প্রায় মাসখানিক হয়েছে গেছে, মা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেয়, পুজো দেয়, শঙ্খ বাজায়। মা তখন দেখে, প্রথম মা সেদিন দেখে, মা বলছে এইটা তো আমাদের বাড়ির বউ না, এটা কে? হয়তো পুকুরে কেউ এসছে, হয়তো গ্রামের কেউ হবে, তখন তো গ্রামে ঘোরা বা গ্রামের মেয়ে ছেলেদের সাথে মিশা এগুলো বাড়ি থেকে কেউ মানতো না, বেরোতে দিত না, কেউ আসলো কথা বলো, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘোরা এই জিনিসটা ছিল না। তখন মা সাড়া দেয়, মানে আমাদের দাদা ভাইয়ের মা, মাসিমা সাড়া দেন যে কেউ গো, কে গো, পাড়ার কোন বউ তুমি? আমাদের পুকুরে সন্ধ্যাবেলা জল নিতে এসেছো, আমার শাশুড়ি মায়ের কাছ দিয়ে আজ্ঞা নিয়েছো বলে। তো সে আর কোনো কথা বলে না, পুকুরের দিকে চলে যায়। তো মা সন্ধ্যা দিয়ে চলে আসে ঘরে, মায়ের আর মনে নেই, আসলে পরিবারে তো অনেক লোকজন, মায়ের মনে নেই। তারপরের দিন যখন সন্ধ্যা দেয় তখনও প্রচণ্ড মেঘ করেছে, আকাশে মেঘ কালো হয়েছে, আর এদিকে বাজ পড়ছে এইদিকে ওইদিকে, কিন্তু বৃষ্টি আসেনি। মা তাড়াহুড়ো করে কাপড় জড়িয়ে, সন্ধ্যা দেওয়ার আলাদা কাপড় মাথায় মুড়িয়ে ছুটে যায় মা শঙ্খ নিয়ে, প্রদীপ নিয়ে। গিয়েই তাড়াতাড়ি প্রদীপটা তুলসী মঞ্চের ভিতরে রাখার জায়গা আছে নিচেটা, ওখানে রেখে দিয়ে মা শঙ্খ বাজিয়ে, যখন মা আসবে গাছে তুলসী মঞ্চে, তুলসী মাকে নমস্কার করছে, আসবে, ওই সময় ওই মেয়ে ছেলেটা মায়ের পাশ থেকে আবার হেঁটে যাচ্ছে ওরকম ছম ছম করে। মা তখন বলছে, এই কে গো তুমি? হ্যাঁ দাঁড়াও, শাশুড়ি মাকে বলছি। এই কথা বলার পর সে আর মানে কোন উত্তর দেয় না। মায়ের এখানেই খটকা লাগে, এই বাড়ির বউ আমি, যদি গ্রামের কেউ পুকুরে আসে জল নিতে, তাহলে পরে তো আমার সাথে কথা বলবে, আমি তো নতুন বউ, আমার সাথে কথা বলছে না। সে না তার মতো মাথায় কলসি নিয়ে সোজা পুকুর পাড়ে চলে যায়। তখন আমার মা ছুটে গিয়ে শাশুড়ি মাকে বলে, শাশুড়ি মা তখন বলছে যে আরে বৌমা, ও যে আছে আছে, তুমি তোমার তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে আসো, তোমাকে পরে বলবো কে আসে, তোমায় দেখতে হবে না। এই কথা যখন বলে তখন মায়ের মনে একটা সন্দেহ হয়, কি ব্যাপার, একটু গিয়ে দেখি তো। যখন সন্দেহ হয় তখন মা ছুটে গিয়ে শঙ্খটা ঠাকুর ঘরে রেখে মা ওই মহিলা পুকুর পাড়ের দিকে যায়। ছুটতে ছুটতে গিয়ে দেখে ওই মহিলা, কি বলবো, মানে শুনলে রীতিমতো চমকে উঠবে। মা বলছে, আমি দেখলাম সেই মহিলা পায়ে নুপুর পরে ছম 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 করে, পুকুরটা তো অনেক বড়, গোল পুকুর একদম, আর পুকুরের চারপাশে বললাম তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, বউটা না ওই গাছের গোড়া দিয়ে হেঁটে 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 পুকুরের পাড় দিয়ে চলে যাচ্ছে। মা বলছে অন্ধকার হয়ে গেছে, হাতে লণ্ঠন নেই, প্রদীপ নেই, একা একা, জল তো নিল না, না জল তোলা হয়ে গেছে, এবার জল তুললে একটা সিঁড়িতে নামতে হবে পুকুরের, তো উঠলে পারে পায়ের ছাপ থাকবে, ওখানে তো প্রদীপ জ্বলছে, মা দেখছে জলের তো কোনো ছাপ নেই। মা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম দেখে, আর বিদ্যুৎ চমকাচ্ছে তো, বলছে মা যা দেখে সেটা না দেখলে হয়তো মায়ের ভালো হতো। মা যা দেখে, দেখার পর মা মাথা ঘুরিয়ে ওখানে জ্ঞান হারায়, কারণ মা দেখে একটা গাছের গোড়ায় গিয়ে মাথা থেকে কলসিটা নাবিয়ে, মানে কি বলবো, আমার গা কাটা দিচ্ছে, আমি তোমাদের কি বলবো। বলছে সেই মহিলাটি ওরকম পায়ে নুপুর পরা, ওই রকম মানে বিদ্যুৎ যে চমকাচ্ছে চিরিক চিরিক করে, তার আলোতে দেখে যে
বিশাল বড় একটা নারকেল গাছ, সেই গাছের মধ্যে উঠে যাচ্ছে, নারকেল গাছে উঠে যাচ্ছে সেই মহিলা, কিন্তু হাড়িটা ওই গোড়ায় রাখা, গাছের গোড়ায়। এই দৃশ্য দেখে মা জ্ঞান হারায়। ভাবো না, সন্ধ্যাবেলা, লাইটের ব্যবস্থা নেই, জোনাকির শব্দ, ঠিক আছে, ঝিঝি পোকা ডাকছে, জোনাকি উঠছে। ওই সময় অন্ধকারে বুঝতে পারতো না, যদি সেই দিন বাজ না পড়তো, বিদ্যুৎ না চমকাতো, বিদ্যুৎ চমকাচ্ছে গুম গাম করে বৃষ্টি আসার আগে যেরকম হয়, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে দেখে সেই মহিলাটি গাছে উঠে যাচ্ছে। এই দেখে মা জ্ঞান হারায়। তারপর যখন সবাই বাড়িতে উদ্ধার করে নিয়ে যায়, তখন বলে কি হয়েছে, যখন বলে শাশুড়ি মা প্রচন্ড মুখ করে আমার মাকে, বলে কেন বৌমা, আমি বলেছিলাম না তোমায় পরে বলবো, কেন তুমি পেছু নিয়েছো? তখন বলে মা এরকম, আমার মনে একটা কৌতূহল হচ্ছিল যে কেউ প্রত্যেকদিন সন্ধ্যে দেওয়ার সময় যায়, তাই আমি দেখতে এসছি। বললো আর আসবে না, আর আসবে না, কারণ যে আমার যে ঠাকুরদার যিনি বাবা ছিলেন, উনি তখন মানে ওই সময় অনেক আগে, আমি 100 বছর আগের কথা বলছি, 100 প্রায় 20 বছর আগে, উনি একজন তন্ত্রবিদ্যা জানতেন, তান্ত্রিক ধরনের ছিলেন। উনি ওই মহিলাটির আত্মাকে, গ্রামেরই একজন মহিলা মারা যান, তার আত্মাকে উনি বাড়িতে ওই কলসিতেই বন্ধন করে রেখেছে। কোনো মতে যদি ওই কলসি ভেঙে যায়, যেই কলসিটা ওই মহিলার কাছেই থাকে, তাহলে কিন্তু ওই মহিলাটির আত্মা মুক্তি পাবে। কিন্তু কলসিটা যে আছে ওই মহিলার কাছে, মহিলাটিকে বলা আছে এই কলসি যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে পরে তুই জীবনে মুক্তি পাবি না, ধ্বংস হয়ে যাবি। তাই জন্য সে জানে না কলসিটা ভেঙে গেলেই কিন্তু সেই বউটার আত্মা মুক্তি পাবে, কিন্তু ওকে যেই তনিক এই কথা বলে আটকানো আছে, ও কলসিটাকে ওর কাছে খুব যত্ন করে রেখে দেয়। ওই কলসি যতদিন না ভাঙবে ততদিন ওই মহিলার আত্মা যাবে না। আশা করি দর্শক বন্ধুরা তোমাদের খুব ভালো লাগলো দুটো ঘটনা। পুরীর ঘটনা বলতে বলতে অনুপম দাদা ভাইয়ের মায়ের জীবনের ঘটনাটাও শেয়ার করলাম। তো হোটেলের নামগুলো তো আমি তোমাদের সবই লিখে লিখে জানিয়ে দিয়েছি। তোমাদের কাছে প্রশ্ন, 3 নম্বর হোটেলের নাম কি ছিল? জানি অনেকে বলতে পারবে না, দেখি কারা বলতে পারো। ঘটনা শুনতে শুনতে হয়তো হারিয়ে গেছিলে, নামগুলো দেখোই নি। তো চলো কালকের তোমাদের কমেন্টের নামগুলো বলে দিই। আচ্ছা বলে রাখি, কালকে আমি দীঘার যে হোটেলের নামগুলো বলেছি, তোমরা অনেকেই উত্তর ভুল দিয়েছো। আজকে আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনেই উত্তর দেবে। সৌমিক সরকার ফার্স্ট কমেন্ট করেছেন, উনি বলেছিলেন আমি অপেক্ষায় আছি, একদম ঠিক। ভাস্কর অধিকারী, কোয়েল, শাশ্বতী দে, সৌমিক সরকার, পাপ্পু দে ভাই, সৌমিক সরকার, নটা ম্যাম। আমি বলবো না হ্যাঁ না সঠিক, কেন এখনো তোমরা উত্তর দেবে, আমি জানি, দিতে থাকো। তারপরে সৌমিলি চ্যাটার্জি, জয় শ্রী কৃষ্ণা বলেছ, জয় শ্রী কৃষ্ণা। সৌমিক সরকার, ডুয়ার্সের হন্টেড হোটেলের নাম আমায় জানাবেন। ওকে, অবশ্যই জানিয়ে দেবো। তারপর ভাস্কর অধিকারী, তামিমা সামরোস, ইচ্ছা থাকলেও কোথাও যাওয়া হয় না টাকার অভাবে। এটা হয় বোন, এরকম কোনো ব্যাপার না, সত্যি তাই। অবশ্যই ঘুরতে যেতে পারবে, অবশ্যই একটা সময়। শামিমা সামরোজ বলেছে আই লাইক ইউ দিদি, ভালোবাসা। লক্ষ্মী ভট্টাচারিয়া, তারপরে সুপর্ণা সিল কুন্ডু বলেছে দিদিভাই তারাপীঠের হন্টেড হোটেলের নাম বলো প্লিজ। বলে দেবো, অবশ্যই চ্যানেলে চোখ রাখো, আমি হট করে একদিন আবার তারাপীঠের কোনো সময় বকখালির আমি নামগুলো জানিয়ে দেবো। শুধু তোমাদের জন্য কতটা রিস্ক নিয়ে আমি ভিডিওগুলো করি সেটা আমিই জানি, শুধু তোমাদের জন্য। কালকে কিন্তু যে ঘটনা আমি দিয়েছি অলরেডি কপিরাইট পড়ে গেছে, ঠিক আছে, অলরেডি কপিরাইট পড়ে গেছে, সেখান থেকে আমার কোনো আর্নই হবে না, ঠিক আছে। তবুও তোমাদের জন্য এতটা রিস্ক নিয়ে আমি ঘটনাগুলো শেয়ার করি। মৌরয়, শতাব্দী দাস, তামিমা সামরোস, রেশমি ভট্টাচার্য, পিন্টু ঘোষ, আব্দুল হক ভাই, রীতা দে, রাজীব জসওয়াল, সুমনা ভট্টাচার্য, প্যান্থার গেমিং ওয়াইটি,
আহ তারপর কমেন্ট করেছো অনিন্দিতা গাঙ্গুলি। আচ্ছা, সবাই বলেছে 11টা, কেউ 9টা, কেউ 16টা। আচ্ছা, মণিদীপা ব্যানার্জি বলেছো 11টা নাম। আমি বলবো না কিছু, তোমরাই জানো, আমি জানি না। এস কে কালিম দাদা ভাই, চুমকি বিশ্বাস দিদি ভাই, তারপরে জাসমিন কালাম। আচ্ছা, জাসমিন কালাম, অনেক ভালো দিদি ভাই, আপনি অনেক সুন্দর লাগছেন। উম, অনেক ভালোবাসা বোন জাসমিন। তারপর আর ডি বলেছো নাম কই, সব নামই বলে দিয়েছি, তুমি মনে দেখোই নি, ওই জন্য তুমি বললে নাম কই। সব সব নাম আমি ওখানে বলে দিয়েছি, মানে নিজে বলিনি কিন্তু জানিয়ে দিয়েছি। সুপর্ণাদি, সুপর্ণাদি বলেছে 11টা। রূপা দে, টুক টুকু সাবারবাল, পিঙ্কি খাতুন বলেছো যদিও বা কোথাও ঘুরতে যেতাম, আর যাব না। আচ্ছা, তারপর প্রদীপ দাস, নন্দিতা সিং, তারপর নীলিমা সিং, শ্রেয়াস ভাই 9টা মনে হয়। আচ্ছা ভাই, মনে হয়, আচ্ছা তার মানে শিওর না। রেশমি ভট্টাচারিয়া, শ্রেয়াস ভাই আবার বলেছো শুনে নিলাম 9টা মনে হয় দেখালে। আচ্ছা, চন্দনা গোপে দিদি ভাই, আমাদের পিয়ালি ভারদ্বাজ, শ্বেতা সাউ, পূজা দাস, শাশ্বতী দে, কিষাণু মান্না, অলি, রিম্পা। আচ্ছা, রেখা অধিকারী দিদিভাই, টিনা আচারিয়া বলেছে 11টা। কৃষ্ণা মুখার্জি দিদিভাই, দুটো কৃষ্ণা মুখার্জি দিদিভাই বলেছে ওল্ড দীঘা না নিউ দীঘা। আমি যেই যেই নাম বলেছি সেগুলো দুটো দীঘা মিলিয়েই বলেছি, ওল্ড দীঘা নিউ দীঘা। এবার নিউ দীঘা ওল্ড দীঘাতে এক নামে দুটো হোটেল থাকবে না, তো সার্চ করতে হবে গিয়ে। মধুমিতা মাইতি, সারদা সাউ। আচ্ছা, কৃষ্ণা দিদিভাই বলেছে 9টা হোটেলের নাম বলেছ। আচ্ছা, আবার তারপরে বলেছে সোনাবনু তুমি 10টা হোটেলের নাম বললে। আচ্ছা, সারদা সাউ বলেছে 98। ও মাই গড। কৃষ্ণা মুখার্জি বলেছে 11টা হোটেলের নাম, তারপর বলেছ 12টা, 13টা। মানে তুমি তো একদম 9টা থেকে 10টা, 11টা, 12টা, 13টা সব বলে দিয়েছো। আমি বলবো না কিছু, ঠিক আছে দিদিভাই। নৌমান ভাই বলেছে 12টা হোটেলের নাম বলেছো। নৌমান ভাই কি বলেছে? দীঘা, পুরী, মন্দারমণি, তারাপীঠ, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গ্যাংটক, শিলং, কাশ্মীর, ধানবাদ, এই সব জায়গার হন্টেড হোটেলের নাম দাও। আচ্ছা সোনা দিদি ভাই, ঠিক আছে। তারপর রেশমি ব্যানার্জি বলেছে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, চলো লেটস গো। আচ্ছা, ভাই বলেছে দীঘা যাব 11/4। আচ্ছা, ভালো হলো জানতে পারলাম, অবশ্যই ভালোর জন্যই তো জানিয়েছি। তোমরা আমার পরিবারের লোক, যাতে তোমাদের কোনো বিপদ না হয় আমি সতর্ক করে দিচ্ছি, কারণ তোমরাও অনেকেই আমাকে বলেছো যাদের সাথে এই অভিজ্ঞতাগুলো যেই যেই হোটেলে হয়েছে তোমরাই বলেছো। পায়েল মণ্ডল বলেছে 16টা হোটেলের নাম বলেছো। আচ্ছা, তারপরে আবারও দুটো পায়েল কমেন্ট করেছে। তারপরে এখানে একজনের নাম্বার আছে বাট কোনো নাম পাচ্ছি না। আচ্ছা, সঞ্চিতা পাত্র বলেছো খুব ভালো লাগে তোমার গল্পগুলো, আর অনেক রেট হার দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা সঞ্চিতা। রাজকুমার নন্দী বলেছে 12টা হন্টেড হোটেলের নাম জানতে পারলাম, থ্যাঙ্কস দিদি ভাই। তারপরে আচ্ছা, অমিত কারান বলেছে সন্তুর, কি বলেছে বুঝতে পারছি না, একসঙ্গে লেখা আছে বোঝা যাচ্ছে না, যাই হোক। তারপর শামিমা সামরোস, মৌসুমি দিদিভাই, তারপরে কমেন্ট করেছো হন্টেড হোটেল 98টা। আচ্ছা, হয়তো উনি জানেন, আমি জানি না, আমাকে যতগুলো বলেছেন আমি ততগুলো নামই বলেছি। তারপরে কমেন্ট করেছো সুভাশিস ভট্টাচারিয়া, বলেছো আপনি 9খানা হোটেলের নাম বলেছেন। আমি তো জানি কিন্তু আমি এখন বলবো না, কারণ এখনো অনেকের বলা বাকি আছে, বলিনি। ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই বলেছ বাপরে মারাত্মক ঘটনা শুনলাম। আচ্ছা,
এখানে আমাদের শুভময় চ্যাটার্জি বলেছেন, আমি কয়েক মাস আগে বলেছিলাম যে দীঘা, পুরী, দার্জিলিং, তারাপীঠ, বকখালি ইত্যাদি ইত্যাদি জায়গার ভুতুরে হোটেলের নামের লিস্ট তৈরি করে দাও, যাতে সাধারণ মানুষের জীবনে কোনো অশুভ শক্তির প্রভাব না পড়ে। প্লিজ এটা করুন। আমি তো করছি। আপনজন বলেছ সাগরকন্যা, লারিকাইন। আচ্ছা, আমি নামগুলো বলছি না, ঠিক আছে? বাহ, উনি তো একবারে মানে হোটেলের নাম দিয়ে খুব ভালোভাবে শুনেছো তুমি। আপনজন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি হোটেলের নামগুলো তুলে দিয়েছো, দিয়ে তুমি বলেছো মোট 9টা। মানে এত সুন্দর করে তুমি নোট করেছো আসলে, না বসে বসে সব লিখেছো। বুঝতে পেরেছি। ছেলের পরীক্ষা কাল থেকে, তাই একদম সময় পাচ্ছি না। না না, আগে মন দিয়ে পড়াশোনা করাও, ভিডিও পরে শুনতে পারবে। তো চলো, সব্বার নামগুলো আমি বলে দিলাম। তোমরা এরকম ভাবে কমেন্ট করতে থাকবে, খুব ভালো লাগে। তোমরা তো পরিবারের মানুষ। কি খুব খুব ভালো লাগলো। আজকের মতো আসবো। আর হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে আজকেও নামগুলো জানতে পারলে। প্রশ্ন হচ্ছে 3 নম্বর নাম কি ছিল? এখনের মতো গুড নাইট, টাটা, লাভ ইউ অল। চলো, টাটা।